বহরমপুরের এক প্রত্যন্ত গ্রাম কাঞ্চননগর। দারিদ্র্যে ঘেরা ছোট্ট সেই গ্রামে তখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি। সন্ধ্যা নামলেই চারপাশ ডুবে যেত ঘন অন্ধকারে। কাঁচা রাস্তা, বাঁশঝাড় আর দূরে দূরে ছড়িয়ে থাকা মাটির ঘর, সব মিলিয়ে গ্রামটা যেন অন্য এক জগৎ। গ্রামের মানুষজন খুব বেশি হলে রাত ৮টার মধ্যেই ঘরের দরজা বন্ধ করে দিত, কারণ গ্রামের বুড়োরা বলতো রাত গভীর হলে নাকি অশরীরীরা বের হয়। সেই গ্রামেই থাকতেন রমেশ দাদু, সহজ সরল পরিশ্রমী একজন মানুষ। সেদিনও অন্যদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ গভীর রাতে ঠক ঠক তার বেড়ার ঘরের কাঠের দরজায় কে যেন জোরে কড়া নাড়তে লাগলো। প্রথমে রমেশ দাদু ভেবেছিলেন স্বপ্ন দেখছেন, কিন্তু শব্দটা থামছিল না। রমেশ, ও রমেশ! বাইরে থেকে ভেসে এলো ডাকে। ঘুম জড়ানো কণ্ঠে রমেশ জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে উত্তর এলো, মরার মতো ঘুমাচ্ছিস নাকি? কতক্ষণ ধরে ডাকছি, মাটি কাটতে যাবি না? কণ্ঠস্বর শুনি রমেশ চিনে ফেললেন, এ তো বাবুল দাদার গলা। বাবুল দাদা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক ও সম্মানিত মানুষ। কারো বিপদে আপদে সবার আগে ছুটে যেতেন তিনি। পুরো গ্রামের মানুষ তাকে ভীষণ শ্রদ্ধা করত। রমেশের তখন মনে পড়ল, গতকাল সবাই মিলে ঠিক করেছিল গ্রামের চৌরাস্তা মোড়টা মাটি ফেলে ভরাট করবে, না হলে বসায় রাস্তা ভেঙে যাবে। রমেশ ভাবলেন নিশ্চয়ই ফজরের আজান হয়ে গেছে, তাই বাবুল দাদা সবাইকে ডাকতে বেরিয়েছেন। তিনি হাতে কোদাল নিয়ে দরজা খুললেন। দেখলেন একটু দূরে দাঁড়িয়ে আছে বাবুল দাদা। রমেশ একটা বিড়ি ধরালেন। আগুনে টান দিতে যাবেন এমন সময় বাবুল দাদা বললেন, খালি পেটে বিড়ি খাস না রমেশ, আলসার হবে। রমেশ অবাক হলেও কিছু বললেন না। বিড়িটা ফেলে দিয়ে বাবুল দাদার সঙ্গে হাঁটতে লাগলেন চৌরাস্তা মোড়ের দিকে। চারপাশে তখন অষ্টমীর ম্লান চাঁদের আলো। ঝাপসা আলোয় সবকিছু কেমন অদ্ভুত লাগছিল। চৌরাস্তার কাছে এসে রমেশ দেখলেন আশেপাশে কেউ নেই। তিনি জিজ্ঞেস করলেন, কই দাদা, কেউ তো এখনো আসল না। বাবুল দাদা শান্ত গলায় বললেন, সবাইকে ডেকে আসলাম, আসতেছে, আমরা শুরু করি, দেখবি একে একে সবাই চলে আসবে। তারপর বললেন, তুই মাটি কাট, আমি টুরিতে করে মাটি নিয়ে গিয়ে ফেলি। রমেশ রাস্তার পাশে জমি থেকে কোদাল দিয়ে মাটি কাটতে শুরু করলেন, আর বাবুল দাদা টুরিতে করে সেই মাটি নিয়ে চৌরাস্তার গর্তে ফেলতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পর থেকেই রমেশের মনে কেমন অস্বস্তি হতে লাগলো। বাবুল দাদা তো সারাক্ষণ হুক্কা আর বিড়ি খেতেন, অথচ এতক্ষণে একবারও বিড়ি ধরালেন না। রমেশ মনে মনে বিষয়টা ভাবছিলেন। ঠিক তখনই তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। বাবুল দাদা টুরিতে মাটি ভরতে নিচু হয়েছিলেন। সেই সময় চাঁদের আবছা আলোয় রমেশ স্পষ্ট দেখতে পেলেন লোকটার পায়ের পাতা উল্টো দিকে ঘুরে আছে। রমেশের শরীর ঠান্ডা হয়ে গেল। আর বাবুল দাদা নয়, এই হলো যতীন যক্ষ। গ্রামে প্রচলিত ছিল, বহু বছর আগে যতীন নামে এক লোক অপঘাতে মারা গিয়েছিল। তারপর থেকেই গভীর রাতে সে মানুষের পরিচয় নিয়ে ঘুরে বেড়ায়। রমেশ বুঝলেন সামান্য ভুল করলেই আজ তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ভয় পেয়ে তিনি ভেঙে পড়লেন না। যখন সেই যক্ষ টুরিতে মাটি ভরার জন্য নিচু হল, ঠিক তখনই রমেশ দুই হাতে শক্ত করে কোদাল তুলে সজোরে কোপ মারলেন তার ঘাড়ে। এক বিকট চিৎকারে চারপাশ কেঁপে উঠল। রমেশ আর এক মুহূর্তও দাঁড়ালেন না, প্রাণপণে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠানে এসে ধক করে পড়ে গেলেন। এরপর আর কিছু মনে নেই। ভোরবেলায় যখন রমেশ দাদুর জ্ঞান ফিরল, তখন গ্রামের আলো হাওয়া স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছিল। তিনি এক দৌড়ে চলে গেলেন চৌরাস্তা মোড়ে। গিয়ে দেখলেন রাস্তার পাশে পড়ে আছে একটা কালো কাক। তিনি কাকটাকে আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর থেকে নাকি আর কোনোদিন কাঞ্চননগরে সেই চৌরাস্তা মোড়ে যতীন যক্ষকে দেখা যায়নি। তবে রমেশ দাদু মৃত্যুর আগ পর্যন্ত একটাই কথা বলতেন, সেদিন যদি বুঝতে একটু দেরি হইত, তাইলে যতীন যক্ষ আমার ঘাড় মটকাইয়া দিত। Thanks for your watching. Like, share and subscribe please.